হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে আমরা চলে এসেছি তৃতীয় শ্রেণী বাংলা পাতাবাহার বইয়ের পৃষ্ঠা নম্বর 9, অর্থাৎ আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটি নিয়ে। আজকে আমরা কবিতাটি কি করে আবৃত্তি হয় সেটা শিখব এবং পিছনের শব্দার্থগুলিও আমরা পড়ে নেব। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখো 9 আমরা চাষ করি আনন্দে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে। সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। মাতে রে কোন তরুণ কবি, নৃত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে। অঘ্রাণেরই সোনার রোদে, পূর্ণিমারি চন্দ্রে। এসো তাহলে এবার আমরা কবিতাটির মর্মার্থ অর্থাৎ কবি এখানে কি বলতে চেয়েছেন আমরা সেটা বুঝে নিই। এখানে আমরা বুঝতেই পারছি এটি একটি চাষিদের কবিতা, যে চাষিরা মনের আনন্দে সারা দিন মাঠে চাষ করে। আমরা চাষ করি আনন্দে বলতে এখানে কবি চাষিদের কথা বলেছেন, যে ওনাদের চাষ করতে কোনো ক্লান্তি নেই, ওনারা মনের আনন্দেই চাষ করেন। বেলা অর্থাৎ সারা দিন ওনাদের মাঠে মাঠেই কেটে যায়, সকাল হতে সন্ধে পর্যন্ত ওনারা মাঠেই কাটান। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, অর্থাৎ কি রোদ কি বৃষ্টি কখনোই কিন্তু ওনাদের এই কাজের নড়চড় হয় না। বাঁশের বনে পাতা নড়ে, অর্থাৎ বাঁশবনের মধ্যে দিয়ে যখন বাতাস বয়ে আসে তখন চাষিদের চষা মাটির যে গন্ধ, সেই গন্ধটা নিয়ে কিন্তু বাতাস বয়ে আনে। অর্থাৎ চাষিদের চষা ক্ষেতের আশেপাশে বাতাস কিন্তু এই চষা মাটির গন্ধেই ভরে ওঠে। সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। অর্থাৎ সবুজ প্রাণ অর্থাৎ এখানে সবুজ ফসলের কথা বলা হয়েছে। সেই সবুজ প্রাণ অর্থাৎ সবুজ ফসল এখানে দেখো ক্ষেতের মধ্যে এই যে রেখার মতো দেখতে লাগে, এইভাবেই কিন্তু ওনারা ফসল বোনেন অর্থাৎ বীজ বপন করেন। মাতের একন তরুণ কবি, নৃত্য দোদুল ছন্দে। এই সবুজ গাছগুলোকে কবি তরুণ কবি অর্থাৎ কোনো অল্প বয়সী কবির সাথে তুলনা করেছেন, যে কিনা নৃত্য দোদুল ছন্দে অর্থাৎ নিজের মনের মতো নৃত্যে মেতে উঠেছে। অর্থাৎ যখন বাতাস বয় তখন এই সবুজ যে ছোট ছোট ফসলের গাছগুলো যখন এদিক ওদিক দোলাদুলি করে তখন যেন মনে হয় তারা মনের আনন্দে নৃত্য করছে। ধানের শীষে পুলক ছোটে, এরপরে যখন সবুজ গাছের মধ্যে ধানের শীষ দেখা দেয় তখন পুলক ছোটে অর্থাৎ মন যেন আনন্দে রোমাঞ্চে ভরে ওঠে। সেই সময় সকল ধরা যেন হেসে ওঠে, অর্থাৎ পৃথিবীর বুকে এই যে ফসল ফলল প্রথম ধানের যে শীষ, তাতে যেন সারা পৃথিবী মনের আনন্দে হেসে ওঠে। অঘ্রাণের যখন সোনার রোদ ওঠে আর পূর্ণিমায় যখন চাঁদের আলোয় চারিদিক ভেসে যায় তখন এই চষা ক্ষেতে যখন ফসলের ওপর সেই সোনার রোদ অথবা চাঁদের আলো এসে পড়ে তখন যেন মনে হয় সমস্ত ক্ষেত সমস্ত পৃথিবী মনের আনন্দে মনের রোমাঞ্চে হেসে উঠেছে। অর্থাৎ এই কবিতার মধ্যে দিয়ে আমরা কি দেখলাম, যে চাষি ভাইয়েরা যখন মনের আনন্দে যে চাষ করেন এবং ওনাদের কাজের সার্থকতা কোথায়, যখন ক্ষেত সবুজ চারা গাছে ভরে ওঠে এবং তারপরে যখন প্রথম ফসল দেখা দেয় আর সেই ফসলের ওপর যখন অঘ্রাণের সোনার রোদ অথবা পূর্ণিমার চাঁদের আলো এসে পড়ে এবং সেই ফসল ভর্তি ক্ষেত দেখেই ওনাদের প্রাণে কিন্তু পুলক জেগে ওঠে, অর্থাৎ রোমাঞ্চে প্রাণ ভরপুর হয়ে যায়। তার মনে হয় যে সমস্ত খাটনি এইবারে সার্থক হলো। এবারে পৃষ্ঠা নম্বর 10, এসো আমরা এখানে শব্দার্থগুলো একটু দেখে নিই। এখানে রৌদ্র মানে হলো রোদ্দুর,
চষা মানে চাষ করা হয়েছে এরকম। তরুণ মানে হলো কিশোর বা নবযৌবন প্রাপ্ত, যে সদ্য কি কৈশোর বয়সটা পার হয়ে যৌবন বয়সে পা দিয়েছে। নৃত্য দোদুল মানে হলো নাচের তালে তালে দুলছে এমন। পুলক মানে হলো রোমাঞ্চ অথবা আনন্দ। ধরা মানে হলো পৃথিবী। আর অঘ্রাণ এই মাসটার পুরো নাম হলো অগ্রহায়ণ। তো আমরা একটু কবি পরিচিতি দেখে নিই যে রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে, মৃত্যুবরণ করেছেন 1941 সালে। অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। তিনি ছিলেন ঠাকুর বাড়ির ছেলে, ওনার পদবী ঠাকুর দেখেই তোমরা বুঝতে পারছো। এবং ঠাকুর বাড়ি থেকে নিয়মিত পত্রিকা প্রকাশ হতো, যার নাম হলো ভারতী আর বালক। সেখানে ঠাকুর বাড়ির সমস্ত ছেলেমেয়েরাই কিন্তু নিজেদের রচনা লিখতেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেখানেই নিয়মিত লিখতেন। সহজ পাঠ, কথা ও কাহিনী, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনাই শিশু কিশোরদের আকর্ষণ করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক তিনি লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান, অর্থাৎ সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই রচনা। তাহলে আজকের ভিডিওতে আমরা এই কবিতাটি কিভাবে আবৃত্তি করতে হবে সেটা জানলাম, এবং শব্দার্থ এবং কবি পরিচিতি জেনে নিলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আগামী দিনে কিন্তু আমরা এখানে হাতে কলমে গুলো অংশ নিয়ে চলে আসব। তার যদি নোটিফিকেশন পেতে যাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা টিপে দিতে হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।